ঝুমঝুম বৃষ্টি দমকা হওয়ার বেগে বড্ড বেসামাল হয়ে পড়তে লাগল। ঠিক যেমন নতুন প্রেমে পড়ার আগে কপত কপতিদের মন বেসামাল হয়ে পড়ে। হৈমি ঝুলছে ঝুলছে তার আধখোলা শাড়িটাও। চারিদিক থেকে শীতল স্পর্শে ছাপটা এসে ছুঁয়ে দিচ্ছে ওকে। শরীর হিম হয়ে যাওয়া মরা মানুষদের মতো অবস্থা। ঠোরজোড়া ভীষণ রকম কাঁপছে। কাঁপতে কাঁপতে রুদ্রের হাতে মাথা ঠেকালো হৈমি। ঠোঁট নাড়িয়ে ব্যর্থ কণ্ঠে বলল, আমার শাড়ি খুলে যাচ্ছে, আমার খুব শীত লাগছে। আজ আমার জীবন সম্মান দুটোই আপনার হাতে। হৈমির নাস্তানাবুদ কণ্ঠ কর্ণপাত হতেই বিস্মিত চোখে তাকালো রুদ্র। এমন একটি দৃশ্য দেখল যে আকস্মাৎ তার বলিষ্ঠ দেহের সর্বশক্তি নিঃশেষ হয়ে শ্বাস রোধ হয়ে আসলো। নাক দিয়ে বেরুল উত্তপ্ত নিঃশ্বাস, কান দিয়ে নির্গত হল উষ্ণ হাওয়া। অনুভব করল তার পুরুষালী চিত্ত ক্রমান্বয়ে চঞ্চল হয়ে উঠছে, যে অনুভূতিটা ইতিপূর্বে কখনোই অনুভব করেনি সে। ভুল হয়ে গেল, বিরাট ভুল। যে হাত হৈমির দখলে, সে হাত ওঠানোর চেষ্টা করে অপর হাতে বাড়িয়ে হৈমির হাত ধরে একটানে ছাদের পাশে আনল। অর্ধেক শাড়ির রেলিংয়ের উপরেই রয়ে গেল। থরথর করে কাঁপতে কাঁপতে রেলিংয়ের হেলান দিয়ে বসল হৈমি। মাথা তার নিচের দিকে, তার অর্ধেক শরীর উন্মুক্ত। একজন প্রাপ্তবয়স্ক যুবক পুরুষের পুরুষালী চিত্তাচঞ্চল করার জন্য একটি অর্ধনগ্ন বৃষ্টিস্নাত কিশোরীর শরীরই যথেষ্ট। রুদ্ররও ব্যতিক্রম হয়নি। হৈমি সূচনার শাড়ি পরেছে, তাই ব্লাউজটাও সূচনার মাপের। ফলশ্রুতিতে হৈমির শরীরে তা বেশ ঢেলাঢালা হয়েছিল। শাড়ির আড়ালে সেটুক বোঝা না গেলেও শাড়িবিহীন স্পষ্ট হয়ে উঠল। ব্লাউজের ফাঁকফোকর দিয়ে বন্ধ বক্ষণীতে দৃষ্টি পড়তেই দম আটকে এলো। হন্তদন্ত করে শাড়ির আঁচল টেনে আনল রুদ্র। চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে হৈমির উদর থেকে বুক অব্দি পেঁচিয়ে দিয়ে বিড়বিড় করে বকতে বকতে ছাদ থেকে নিচে নেমে এলো। এরপর খুব বেশি সময় অতিবাহিত হল না। ছাতা মাথায় সূচনা এলো ছাদে। ভয় কাতরে কণ্ঠে ছুটে এসে হৈমির কাঁধ স্পর্শ করল, বলল, হৈমি, এই হৈমি, কি হয়েছে তোমার? হৈমি থেকে সাড়া পেল না। মেয়েটা সাড়া দেওয়ার অবস্থাতে নেই। সে শুধু আলগোছে নিজের দেহটা ছেড়ে দিল। সূচনা ভয়ে শিউরে উঠে একবার হৈমি বলে চিৎকার দিয়ে উঠল। বেডে নিশ্চল দেহে ঘুমিয়ে আছে হৈমি। পাশে থার্মোমিটার হাতে বসে আছে মাহের। মা হামিদা রুমে ঢুকতেই বিচলিত কণ্ঠে বলল, বাবু জ্বর কত? 104 ডিগ্রি। মুখে আঁচল চেপে কাঁদতে কাঁদতে বেডে এসে বসল হামিদা। হৈমির গালে আলতো ছুঁয়ে বলল, বাবু দেখো তো এটা কিসের দাগ? চিন্তান্বিত হয়ে হৈমি লালচে গালের দিকে তাকিয়ে রইল মাহের। গম্ভীর কণ্ঠে বলল, জ্ঞান ফিরুক, ওর মুখ থেকেই শুনব। এঙ্গেজমেন্টটা পিছিয়ে দে, আমার খুব খটকা লাগছে। এবার আমি চিন্তাভাবনা করতে চাই। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল মাহের। বলল, আগেই পিছিয়ে দেওয়া ঠিক হবে না আম্মু। হৈমি সুস্থ হয়ে উঠুক। রুম ছেড়ে বেরিয়ে গেল মাহের। ইতিমধ্যেই সূচনা বহুবার মেসেজ দিয়েছে। প্রতিটা মেসেজেই বুঝিয়ে দিচ্ছে হৈমির জন্য তার উদ্বিগ্নতার মাত্রা। গভীর শ্বাস ফেলল সে। মাহের নিজের রুমে গিয়ে কল করল সূচনা নাম্বারে। সঙ্গে সঙ্গে রিসিভ হলো। ওপাশ থেকে প্রচণ্ড উৎকণ্ঠিত গলার স্বর ভেসে এলো, হৈমি কেমন আছে? ওর জ্বর কমেছে? আন্টিকে খুব টেনশন করছে? আসলে আমি বুঝতে পারিনি ও কখন ছাদে গেল। মাহের বলল, আপনি শান্ত হন সূচনা। মাহেরের শীতল কণ্ঠস্বর শুনতেই চুপ করে গেল সূচনা। শান্ত গলায় বলল, আমি সরি, আমি খুব অন্যায় করেছি। আমি ওর দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারিনি। আলতো হেসে মাহের বলল, আপনি ভীষণ বোকা সূচনা। এমন বোকামি করবেন না। আপনি কোনো অন্যায় করেননি। আমার বোনটিকে আমি জানি। আই বিলিভ দ্যাট ওর ভুলের শাস্তি ও পেয়েছে। শঙ্কিত কণ্ঠে সূচনা বলল, মানে? অসময়ের বৃষ্টি ভেজাতে সঠিক কাজ হয়নি, তাই না? আমি কি আসবো ওকে দেখতে? অনুমতি দিলে তো তখনই নিয়ে আসতাম, যখন আসার জেদ করেছিলেন। আমি চাই একদম বধূবেশে আমার বাড়িতে পা রাখুন। অস্বস্তি ভরা কণ্ঠে সূচনা বলল, রাখছি। সূচনা রাখছি বললেও ফোন কাটল মাহের। আনমনেই ভাবল, আপনি লজ্জা পেয়েছেন সূচনা, কিন্তু আমি আপনাকে লজ্জা দিইনি। যা আমি দেনি আপন মনেই তা পেয়ে আপনি লজ্জা পাচ্ছেন। এর অর্থ দাঁড়ায় আপনি সত্যি ভীষণ বোকা। মাহেরের তীক্ষ্ণ বুদ্ধি অনেক কিছু টের পেল। তাই পরের দিন ভোরবেলা 2 কাপ কফি বানিয়ে বোনের ঘরে পা রাখল। বেডের পাশে বসে দীর্ঘ সময় ডাকার পর মাথা ধরে উঠে বসল হৈমি। মাহের মৃদু হেসে বলল, ডিয়ার সিস্টার, জ্বর কমে গেছে? জড়ানো কণ্ঠে হৈমি বলল, ফ্রেশ হয়ে আসছি। 2 মিনিটে ফ্রেশ হয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বেডে এসে বসল হৈমি। কফির মগে চুমুক দিতে দিতে বোনের মুখশ্রী শুকনো দৃষ্টিতে বোলালো মাহের। হৈমি কফির মগ হাতে ভীষণ সিরিয়াস হয়ে বসল। মাহের বলল, সত্যি ঘটনা খুলে বলো। কাল কি হয়েছে তোমার? কাকে ভয় পেয়েছ? বার কয়েক ঢোক গিলল হৈমি। বলল,
ভাবি খুব ভালো, ভাবির কোনো দোষ নেই। মাহের বলল, তবে দোষটা কার? হৈমি বলল, কার আবার? ওই যে জঙ্গলের রাজা, গোমরামুখ রোবট মার্কা বেআইটার। ফালতু বকছ, সিরিয়াসভাবে বলো, তোমার গায়ে হাত তুলেছে? হৈমির সবটা খুলে বলল মাহেরকে। সবটা শুনে হৈমির প্রতি স্বাভাবিক রাগ হলেও রুদ্রর প্রতি তীব্র ক্ষোভ সৃষ্টি হলো। কোনো ক্রমে নিজেকে সংযত করে বলল, মুখ খুব বেশি চালাও তুমি হৈমি। সরি। এই সরির কোনো মূল্য আছে? তুমি প্লিজ রাগ করো না। রাগ হচ্ছে। হৈমি ভীত কণ্ঠে বলল, আম্মু এঙ্গেজমেন্ট পেছাতে বলছে কেন? জানি না। তুমি পিছিও না। সূচনা ভাবিকে আমার ভাবি বানাও। বানাবো। রুদ্রর কারণে বিয়েটা ভেঙে দিলে বাকি সবার সাথে আমার কোনো পার্থক্য থাকবে না। ওর বাবা মা ভাই অপরাধের শাস্তি আমি ওকে দেব না। গতকালকের ঘটনা তুমি আম্মুর থেকে চেপে যাবে। যদি জিজ্ঞেস করে কি বলবো? তোমার মতো মেয়েকে সেটা আমার শিখিয়ে দিতে হবে? সেই দিন কি সত্যি আজ এলো? আচ্ছা, আম্মুকে আমি জাস্ট ঘোল খাইয়ে দেব। মাহের কফির মগে শেষ চুমুক দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, হৈমি, তুমি আমার বোন। চমকে উঠল হৈমি, ভ্রু কুচকে বলল, হ্যাঁ বোনই তো। এমনভাবে বলছো যেন এটা আজ নতুন করে আমাকে জানাচ্ছ। বলেই খিলখিল করে হাসতে লাগলো হৈমি। মাহের মৃদু ধমক দিয়ে বলল, স্টুপিডের মতো হাসবে না। আমার বোন হয়ে তুমি গতকাল যেভাবে অপমানিত হয়েছ ভাবতেই আমার রক্ত ছলকে উঠছে। আমি এর প্রতিশোধ নেব ভাইয়া। কিভাবে নেবে? এখনো পরিকল্পনা করিনি। শাট আপ। হৈমি আহ্লাদ করে বলল, বকছো কেন? ক্রূর কণ্ঠে মাহের বলল, তোমার প্রতিশোধ মানে তুই স্টুপিডের মতো কাণ্ড। শোনো হৈমি, অন্যায় তুমি করেছ ঠিক, কিন্তু রুদ্র যা করেছে তাকে অপমান বলে, অসভ্যপনাও বলে। এর জবাব ওকে আমি দেব, তোমাকে দিয়ে। পিটপিট করে তাকিয়ে হৈমি বলল, কিভাবে? আমি যা বলবো তাই শুনতে হবে তোমার। মন খারাপ হলো হৈমির। মুখ ভার করে বলল, আমি জানি এখন তুমি চুপ করে থাকতে বলবে, কিন্তু আমি তো চুপ করে থাকতে পারি না। আমার দম বন্ধ লাগে। নীরবতার চেয়ে বড় জবাব যেমন হয় না, তেমনি বড় অপমানও নেই। আমি তোমাকে তোমার স্বভাবের বিরুদ্ধে যেতে বলছি না। আমি তোমাকে বলছি প্রতিশোধ নিতে। তুমি শুধু এক জায়গায় মুখ বন্ধ রেখে প্রতিশোধ নিতে পারো। উৎসুক হয়ে তাকিয়ে হৈমি বলল, তাই? হ্যাঁ, আজকের পর থেকে রুদ্র নামে তুমি কাউকে চেনো না। আমি কি বলছি বুঝতে পেরেছ? মাহেরের চোখে চোখ রেখে মাথা নাড়ল হৈমি। দৃঢ় স্বরে বলল, খুব বুঝেছি। এঙ্গেজমেন্টের 7 দিন পরে বিয়ের আয়োজন করা হলো। শেখ বাড়িতে বহু বছর পর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের উপস্থিতিতে চমকপ্রদ এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পুরো বংশের একমাত্র মেয়ের সূচনা, ভীষণ আদরের। মেয়ের বিয়ে উপলক্ষে 1 মাসের জন্য দেশে এসেছেন রিদওয়ান শেখ, চাচাতো ভাই রাফিদের পরিবার, ছোট চাচা রিজওয়ানের পরিবার, সকলেই উপস্থিত এই বিয়েতে। বিয়েটা সুষ্ঠুভাবে সম্পন্ন হল। বিদায়ের পূর্বে নবদম্পতিকে মেয়ের বাড়ির সকল আত্মীয় স্বজনদের সঙ্গে পরিচয় করানো হচ্ছে। এই ফাঁকে বান্ধবীদের নিয়ে বেয়াইদের সঙ্গে ছাদে গেল হৈমি। সকলে মিলে বেশ কিছুক্ষণ ফটোশ্যুট করল। সময়টা সন্ধ্যার আগ মুহূর্ত। ভাই ভাবিকে রেখে ছাদে আসতে ইচ্ছে করছিল না হৈমির। আসতে বাধ্য হল রুদ্রর তীক্ষ্ণ দৃষ্টিজোড়া দেখে। এই দৃষ্টিজোড়া আজ নতুন নয়, পুরনো। ঠিক যেদিন থেকে হৈমি তাকে ইগনোর করেছে সেদিন থেকেই রুদ্রর এমন দৃষ্টির শিকার হচ্ছে। প্রথমে ভরকে গেলেও পরে আড়ালে গিয়ে খুশিতে নাচানাচি করছে। মুখ সে বন্ধ রাখতে পারেনি, কথা না বলে টিকতে পারেনি 1 মিনিটও। তবে সে কথাগুলো বলেছে সাদমান, রোহান আর রোশানের সঙ্গে। 3 কাজিনের সঙ্গে হৈমির গদগদ ভাবটা যেন সহ্য হচ্ছিল না রুদ্রর। গা জ্বলে পুড়ে খাক হয়ে যাওয়ার মতো অনুভব হচ্ছিল। টের পেয়ে ওদের সঙ্গে মেলামেশা বাড়িয়ে দিয়েছে হৈমি। ভাইয়ের উপদেশ সত্যি সত্যি সেদিনের পর থেকে রুদ্রের সঙ্গে কথা তো দূরে থাক, স্বেচ্ছায় সামনেও যায়নি। আশপাশে থাকলেও এড়িয়ে গেছে। কখনো সামনে পড়লে তাকে দেখিয়ে অন্যদের সঙ্গে গল্প জুড়ে দিয়েছে। রাফিদের ছোট ভাই সাদমান, রিজওয়ানের 2 ছেলে সোহান ও রোশানের সঙ্গে হৈমির পরিচয় হয়েছে। সেটা এঙ্গেজমেন্টের দিনই। সাদমান সিনিয়র হলেও সোহান, রোশান হৈমির জুনিয়র। এই জুনিয়র 2 বেয়ার সঙ্গে হৈমির মাখামাখি বাড়াবাড়ি রকমের। সোহান পরে ক্লাস 9-এ, রোশান পরে ক্লাস 6-এ। এদের একজনকে শোবেয়াই, আরেকজনকে রোবেয়াই বলে সম্বোধন করছে হৈমি। হৈমির অহেতুক বকবকে এরা দারুণ আগ্রহী হয়ে শোনে, যা দেখে এদের প্রতি হৈমির টান একটু বেশি। সাদমানের সঙ্গে কম জমে ওঠেনি হৈমির। ফটোশ্যুটের মাঝে হঠাৎ সাদমানের ফোনে রুদ্রর কল এলো। সাদমান কথা শেষ করে রোশানকে নিচে পাঠিয়ে দিল। কিছুক্ষণ পর রোশান জুস খেতে খেতে ছাদে এলো। মাগরিবের আজান দিচ্ছে বলে হৈমি সকলকে বলল, গাইস, এবার আমাদের নিচে যেতে হবে।
আর বেয়াইরা বাকি আড্ডা আমাদের বাসায় হবে। রাতে দারুণ কিছু অপেক্ষা করছে তোমাদের জন্য। হৈমির কথা শেষ হতেই প্রচণ্ড তাড়া নিয়ে রোশান বলল, বেয়ান আপু, আমি নিচে যাওয়ার আগে সবাইকে ডান্স করে দেখাতে চাই। হৈমির বান্ধবী নয়ন হো হো করে হেসে উঠল, বলল, তাই নাকি? তো দেখান আপনার ডান্স, বাচ্চা বেয়াই। সকলে হৈ হৈ করে উঠল। রোশানও হেলিয়ে দুলিয়ে ডান্স করতে শুরু করল। হৈমি ভিডিও করার জন্য উদ্যত হলেই হঠাৎ রোশান তার সামনে এসে কোমর দোলাতে লাগলো। হাসতে হাসতে এক একজনের পেটে খিল ধরে যাচ্ছে। সকলের হাসির তালে তালে রোশান লাফাতে শুরু করলো। লাফাতে লাফাতে হাতে থাকা গ্লাস সম্পূর্ণ জুস ঢেলে দিল হৈমির গায়ের ওপর। ফলশ্রুতিতে তার সাদা রঙের লেহেঙ্গাটা ভিজে বিশ্রী দেখালো। আতকে উঠে চিৎকার দিয়ে উঠল হৈমি। আতকে উঠল রোশান নিজেও। নাচ থামিয়ে মুখে হাত দিয়ে বলল, ইস, ড্রেসটা নষ্ট করে দিলাম। নাক ফুলিয়ে রোশানের কানমলে দিল হৈমি। গটগটিয়ে বলল, ইচ্ছে করেই করেছো তুমি, আমি সব বুঝতে পেরেছি। কে এসব তোমাকে শিখে দিয়েছে? ওই গুন্ডাটা নিশ্চয়ই। সাদমান হাসতে হাসতে বলল, যত দোষ এখন আমার ভাইয়ের। সে এসবের আগেও নেই, পরেও নেই, তবু তাকে টানছ কেন? কাহিনী কি? সোহান বলল, রোশান ইচ্ছে করে করলেও মন্দ করেনি। বেয়ানের সঙ্গে একটু আটটু হয়েই থাকে। বেয়াইদের কথা শুনে হৈমিসহ হৈমির বান্ধবীরা মিলে ঝগড়া বাঁধিয়ে দিল। নিচে যাওয়ার আগে নয়ন সাদমানকে শাসিয়ে গেল, এর প্রতিশোধ আমরা নিয়েই ছাড়ব। নিচে যাওয়ার পর হৈমির অবস্থা দেখে সাদমানের মা জেরিন তাকে সূচনার রুমে গিয়ে পোশাক পাল্টে নিতে বলল। নাক ফুলিয়ে হৈমি বলল, আমি আর কোনো ড্রেস আনিনি চাচি। সূচনার কাভার থেকে একটা শাড়ি পরে নাও। আমি শাড়ি পরতে পারি না। আরে, মন খারাপ করছো কেন? তুমি যাও, আমি কাউকে পাঠাচ্ছি। কাউকে না পেলে আমি যাব। হৈমি যখন সূচনার রুমে গেল, আড়াল থেকে রুদ্র বেরিয়ে এলো। রোশান তাকে চোখ টিপে দিতেই রুদ্র বাঁকা হেসে পা বাড়ালো সূচনার রুমের দিকে। হৈমির বান্ধবীদের অনেকেই বেরিয়ে নিজেদের বাড়ি চলে গেল। থেকে গেল নয়নের সঙ্গে গুটি কয়েক বান্ধবী। জেরিন সূচনার এক বান্ধবীকে বলল সূচনার ননদকে শাড়ি পরিয়ে দিতে। সে সূচনার রুমেই আছে। সূচনার বান্ধবী কথা মতো সূচনার রুমের সামনে পর্যন্ত যেতেই হঠাৎ রুদ্র তার সামনে দাঁড়ালো। ভয়ের তো চোখে ঢোক গিল সে। রুদ্র বাঁকা হেসে বলল, মিম, তোমার নাম তাই না? কাপা কাপা কণ্ঠে মিম বলল, জি ভাইয়া। গুড, এখানে এভাবে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না আমি বের হব, ঠিক ততক্ষণ, কেমন? কপালে বিন্দু বিন্দু ঘাম জ্বলতে শুরু করেছে মিমের। দম আটকে সে মাথা নেড়ে রুদ্রকে বলল, কেউ আসলে বলবে ভেতরে প্রবেশ নিষেধ। ভেতরে গিয়ে দরজা আটকে দিল রুদ্র। ভয়ে থরথর করে হাত পা কাঁপতে শুরু করল মিমের। তার মানে কি চলছে বোঝা গেল না, শুধু মনের আতঙ্কিত ভাব চোখে মুখে স্পষ্ট হয়ে উঠল। বিড়বিড় করে বলল, নারী বিদ্বেষী রুদ্রভাই আমার সঙ্গে কথা বলল। হায় আল্লাহ, রুদ্রভাই আমার সঙ্গে কথা বলেছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের মেদহীন পেটটা পিটপিট করে দেখছে হৈমি। মেরুন রঙের ব্লাউজ, পেটিকোট পরার ফলে তার শুভ্র দেহখানি উজ্জ্বলতা দ্বিগুণ বেড়ে গিয়েছে। নিজেকে আপাদমস্তক কিছুক্ষণ দেখে নিয়ে ভাবল, বিছানায় রাখা শাড়ির ভাঁজটা খোলা যাক, সে পর্যন্ত কেউ নিশ্চয়ই আসবে। ভেবে নিয়ে যখন বিছানার দিকে ঝুঁকল, তখন সুইচ টেপার শব্দ শুনে সঙ্গে সঙ্গে পুরো রুম অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল। সে ভয় পেয়ে কে কে বলে চিৎকার দিয়ে উঠল। মুহূর্তেই বলিষ্ঠ একটা হাত তার মুখ চেপে ধরল। আতঙ্কিত হয়ে ধস্তাধস্তি শুরু করল হৈমি। মুখে চেপে রাখা হাতটি অল্প আলগা হতেই সজোরে কামড় দিল। সঙ্গে সঙ্গে মুখ থেকে হাতটা সরে গেল। রাশভারী এক কণ্ঠস্বর শুনতেই সর্বাঙ্গে শিওর উঠল হৈমির। মিস হৈমি, আপনার গুন্ডা ক্রাশ গুন্ডামি করতে হাজির। এইটুকু বলেই পেছন থেকে এক হাত দিয়ে পুনরায় শক্ত হাতে হৈমির মুখ চেপে ধরল। আরেকটা হাত হৈমির পেট পেঁচিয়ে ধরে উত্তপ্ত নিঃশ্বাস ছেড়ে হৈমির কোমল স্কন্দে কামড় বসালো। শরীর শিউরে উঠে হৃদস্পন্দন প্রায় বন্ধ হওয়ার উপক্রম। মুখ দিয়ে বের হলো অস্পষ্ট আওয়াজ। সে আওয়াজ শুনে রুদ্র মুখ তুলে ওর কানের কাছে ঠোঁট ছুঁয়ে বলল, এভাবে কামড়াতে হয়, যা হৃদয় কাঁপিয়ে তোলে। থরথর করে কাঁপতে থাকা হৈমিকে নিজের দিকে ঘোরালো। রুদ্রর এক ঝাঁক উত্তপ্ত নিঃশ্বাস আশ্রে পড়ছে হৈমের মুখশ্রীতে। চোখজোড়া শক্ত করে বুঝে প্রাণপণে ছোটার চেষ্টা করল হৈমি, কিন্তু পারল না। রুদ্র তাকে শূন্যে তুলে সুইচ বোর্ডের কাছে গিয়ে সুইচ অন করল। চোখ খুলে ভয়ার্ত চোখে রুদ্রর দুর্বোধ্য চেহারাটা দেখে নিল হৈমি। বাঁকা হেসে হৈমির ঠোঁটজোড়া থেকে হাত সরাল রুদ্র। বড় বড় করে নিঃশ্বাস নিয়ে চেঁচামেচি শুরু করল হৈমি। রুদ্রের মাথায় বুকে এলোপাতারি কিলঘুষি দিতে লাগল। রুদ্র মাথা নিচু করে এক হাত কৌশলে মোবাইল ফোন বের করে ক্যামেরায় গিয়ে ভিডিও অন করে ফোনটা এমন জায়গায় রাখল যেখান থেকে তাদের স্পষ্ট দেখা যাবে। চোখ বন্ধ করে চিৎকার চেঁচামেচি এবং হাত পা ছোড়াছুড়ি করতে করতে
ভয়ানক এই কাণ্ডটা দেখতেই পেল না হৈমি। হঠাৎ করে তাকে বিছানায় ছুঁড়ে ফেলা হলো। লজ্জায় ভয়ে কুঁকড়ে গেলেও চিৎকার থামল না। রুদ্রর চোখ রাঙিয়ে তার দিকে এগুতে এগুতে বলল, স্বেচ্ছায় আমার ভেতর উদ্দাম সৃষ্টি করে আমাকেই ইগনোর। বলতে বলতেই হৈমির খুব কাছে চলে গেল সে। হৈমি পিছিয়ে যেতে উদ্যত হতেই ওর পিঠ আঁকড়ে ধরে কাছে টেনে নিল। চিৎকার চেঁচামেচি থামাতেই আচমকা ওর ঠোরজোড়া নিজ ঠোঁট দ্বারা আবদ্ধ করে নিল। দু চোখে অশ্রু ছেড়ে হৈমি যখন নড়চড় থামিয়ে দিল, তখন রুদ্র নিজেও থেমে গেল। ইতিমধ্যে ঠিক কোন মাত্রায় অসংলগ্নতা করেছে সে হাড়ে হাড়ে টেরও পেল। তবুও বিন্দু আফসোস রাখল না মনে। নিশ্চল হৈমিকে বুকের মধ্যখানে অতি সন্তর্পণে চেপে নিয়ে কর্কশ কণ্ঠে বলল, হয় মরেছ নয় মেরেছ, এবার শুধু ভুগবে। আকস্মাৎ রুদ্রের গলা টিপে ধরল হৈমি। ক্রোধে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলল, এটা কি করলেন আপনি? আপনাকে আমি পুলিশে দেব, আপনি খুব জঘন্য একটা মানুষ। চোয়াল শক্ত করে হৈমির দুহাত চেপে ধরল রুদ্র। মস্তিষ্ক বলল, আরও কিছু হওয়া উচিত, প্ল্যান সাকসেসফুল হবে না। মস্তিষ্কে কথাগুলো চলতেই ঝড়ের গতিতে হৈমিকে বিছানায় ফেলে নিজের অর্ধেক শরীরটা ওর উপর ছেড়ে দিল। দানবের মতো শরীরটা নিজের ক্ষুদ্র শরীরের উপর ঝাঁপিয়ে পড়তেই দম বন্ধ হয়ে এলো। চোখ বড় বড় করে কেঁদে ফেলল হৈমি। রুদ্র বাঁকা হাসল। হৈমির ছটফটে হাত দুটো নিজের শক্ত হাত দ্বারা বেঁধে নিয়ে অত্যন্ত নিবিড়ভাবে কোমল গ্রীবাদেশে ঠোঁটের বিচরণ চালালো। পরাস্ত হৈমি ছটফট করতে করতে চাপা কান্নায় ভেঙে পড়ল। কি হচ্ছে এসব? তাকে এখন কে বাঁচাবে? বারবার আল্লাহর নাম স্মরণ করতে লাগল। মনে পড়ল সমাজে ধর্ষিত হওয়া নারীদের শেষ পরিণতি। তার জন্য কি এমন কিছু অপেক্ষা করছে? দরজার ঠক ঠক শব্দ হতেই রুদ্র থেমে গেল। দরজার বাইরে থেকে নয়ন বলল, হৈমি, মিম আপু তোকে শাড়ি পরাবে বলে দাঁড়িয়ে আছে, তুই দরজা খুলছিস না কেন? হৈমি লাফ দিয়ে ওঠার চেষ্টা করে যেই চিৎকার দেবে অমনি রুদ্র তার মুখ চেপে ধরে শাসিয়ে বলল, শব্দ করবেন না, একদম চুপ। ঠুকরে উঠল হৈমি। রুদ্র দৃঢ় চোখে চেয়ে শান্ত গলায় বলল, আজকের পর সাদমানের সঙ্গে কোনো কথা বলবেন না। সোহান রোশানের সঙ্গেও কম কথা বলবে। ভেবো না এখান থেকে মুক্তি পেলেই তুমি মুক্ত। আমি বড্ড অসংযত, বড্ড বেশি বেশামাল আমি। আমাকে নিয়ন্ত্রণ করার সাধ্য তোমার নেই, কারোরই নেই। মরেছ নিজের দোষে, এটা মাথায় রেখো। রুদ্র উঠে দাঁড়ালো। হৈমি জড়সড় হয়ে বসে রইল কিছুক্ষণ। তার চোখ বেয়ে অশ্রু ঝরছে, শরীর কাঁপছে মৃদু মৃদু। বড় বড় করে শ্বাস নিল রুদ্র। ধীর পায়ে হেঁটে গিয়ে মোবাইল নিয়ে এতক্ষণে রেকর্ড হওয়া ভিডিওটা সেভ করল। এরপর আবার চলে এলো হৈমির কাছে। তার পাশে বসে হাত বাড়িয়ে কাছে টেনে নিল। ভারী কণ্ঠে বলল, আমি মানুষটা ভীষণ উদ্যত, কিন্তু কিছুই করার নেই। আমাকে উপেক্ষা করা একদম উচিত হয়নি। এর চেয়ে বেশি উচিত হয়নি আমাকে দেখিয়ে দেখিয়ে ওদের সঙ্গে মেলামেশা করা। এসব আমি একদম পছন্দ করি না। আর হ্যাঁ, এরপর যত মেলামেশা আমার সঙ্গে করবে, 1 মাস সময় দিলাম তোমাকে, নিজেকে প্রস্তুত রেখো। অন্তর্মুখী চরিত্রে রুদ্র নিজের অনুভূতিগুলোকে বুঝতে না পেরে উল্টাপাল্টা আচরণ দেখিয়ে হৈমির মনে তাকে নিয়ে খুবই বিভৎস এক ধারণার জন্ম দিল। অবুঝ হৈমি অন্তর্মুখী রুদ্র সূচনা আর মাহেরের বাসরঘর বান্ধবীদের সহায়তা নিয়ে নিজ হাতে সাজিয়েছে হৈমি। কথা ছিল বরকে বাসর ঘরে ঢুকতে হলে আগে তার সঙ্গে বোঝাপড়া করতে হবে। প্রস্তুত ছিল মাহের, প্রস্তুত ছিল সকলেই। কিন্তু হৈমি বাসর ঘরের ধারের কাছেও এলো না। নয়নকে দিয়ে খবর পাঠালো তার শরীর ভালো নেই, প্রচণ্ড মাথা ব্যথা, তাই স্লিপিং পিল খেয়ে ঘুমিয়ে পড়েছে। সবাই নতুন বউ নিয়ে এত ব্যস্ত ছিল যে হৈমির কাছে কেউ যাওয়ার সুযোগই পেল না। নতুন পরিবেশের সূচনা এসে খুব হাঁসফাঁস লাগছিল। সারাদিনের ধকল শেষে তাকে মাহেরের ঘরে দেওয়া হলো। গোলাপ এবং বেলি ফুলের কড়া ঘ্রাণে মাথা ধরে এলো। বুকের ভেতর এক অদ্ভুত শূন্যতা অনুভব করল। অচেনা বাড়ি, অচেনা ঘর, এই চমকপ্রদ আয়োজনটি নিয়েই একদিন সে স্বপ্ন দেখেছিল। একটি মিষ্টি স্বপ্ন ভেঙে যাওয়ার পর তিতকুটে অনুভূতির স্পর্শ এমন ধারালো হতে পারে জানা ছিল না তার। ধীর পায়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো সূচনা। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে আকস্মাক দুহাত মুখ চেপে ঠুকরে উঠল। রুমে ঢুকতেই এই দৃশ্যের মুখোমুখি হলো মাহের। ক্ষণকাল থমকে দাঁড়িয়ে রইল। এরপর মৃদু কেশে নিজের উপস্থিতি বুঝিয়ে দিল। ধাতস্থ হয়ে নিজেকে স্বাভাবিক করে নিল সূচনা। কাঁপা হাতের চুড়ি, কানের দুল খুলে ড্রেসিং টেবিলে রাখল। মাহের আগেই বরের পোশাক ছেড়ে ফ্রেশ হয়ে টি শার্ট সঙ্গে ট্রাউজার পরেছে। আয়নাতে এক নজর দেখে নিল সূচনা। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। কাভার্ডের পাল্লা খুলে লাল এবং বাসন্তী রঙের মিশ্রণে একটি শাড়ি বের করল মাহের। সাধারণত বাঙালিরা গায়ে হলুদে যে শাড়িগুলো পরে ঠিক সে ধরনের শাড়ি।
শাড়িটি নিয়ে সূচনার পেছনে গিয়ে দাঁড়ালো সে। সূচনা তখন গলায় পরিহিত সীতাহার খোলার চেষ্টা করছে। মাহের সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে গভীর মনোযোগ দিয়ে তার চেষ্টাটুকু দেখল। ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে হাতের শাড়িটি সূচনার সামনে ধরে বলল, ম্যাডাম, এটা ধরুন, আমি হেল্প করছি। সূচনা বাঁদিকে কিঞ্চিত সরে গেল। আমতা আমতা করে বলল, আমি পারবো, আমি পারবো। মাহের শাড়ি ধরতে ইশারা করল, বলল, আমার কাজিন বড় আপু এটা পরতে বলেছে, আপত্তি না থাকলে এটা পরবেন। চট করে শাড়িটা নিয়ে সূচনা বলল, আচ্ছা পরব। মৃদু হেসে মাহের বলল, এবার ঘুরে দাঁড়ান, আমি হেল্প করছি। তখন সূচনা বলল, লাগবে না। অদ্ভুত করে হাসল মাহের, মাথা চুলকে বলল, ওকে, তাহলে নিজে আরেকটু ট্রাই করুন। গা থেকে সকল জুয়েলারি, শাড়ির পিন খুলতে খুলতে রাত 2টো বাজিয়ে ফেলল সূচনা। এরপর শাড়ি নিয়ে বাথরুমে গিয়ে চেঞ্জ করে বের হলো। মাহের মোবাইল ঘাটাঘাটি করছিল। সূচনা বের হতেই মুচকি হেসে বলল, হলো। কিছুটা লজ্জা পেল সূচনা। ধীর পায়ে এগিয়ে এসে বোকার মতো প্রশ্ন করল, আপনি এখনো জেগে আছেন? আমার ঘুমিয়ে পড়ার অপেক্ষাতে ছিলেন বুঝি? আপনি তো বেশ চালাক, কিন্তু আমি তো আজ ঘুমাবো না। চমকে তাকালো সূচনা। মাহের স্বভাবসুলভ মুচকি হেসে বলল, ভয় নেই, অনুমতি ব্যতীত আপনাকে স্পর্শ করব না। সূচনা মাথা নিচু করে ফেলল। অদ্ভুতভাবেই নিজেকে ভীষণ অপরাধী লাগল তার। মাহের সেদিকে ভ্রুক্ষেপ না করে পকেট থেকে একটি হলুদ গোলাপ বের করে বিছানা রাখল আর বলল, এটা আপনার জন্য। হাত বাড়ালো সূচনা, বলল, হাতে দিতে মানা করে নিত, অনুমতিও দেননি। আচ্ছা দিলাম। মাহের ফুলটা সূচনার হাতে দিয়ে বলল, স্বামী হিসেবে নয়, বন্ধু হিসেবে গ্রহণ করুন। মাথা নিচু করে সূচনা বলল, করলাম। পাশে বসতে আপত্তি আছে? না সূচকে দ্রুত মাথা নাড়ল সূচনা। মাহের শান্ত গলায় বলল, তাহলে দাঁড়িয়ে কেন, বসুন। বাধ্য মেয়ের মতো মাহেরের পাশে বসল সে। মাহের তার দিকে ঘুরে বসে জিজ্ঞেস করল, আজ আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ রাত। শুনেছি এই রাতে প্রতিটি স্বামী তার বউকে কিছু চাইতে বলে, আর বউ যা চায় স্বামী তাকে তাই দেয়। আমি আপনার স্বামী, আমারও জিজ্ঞেস করা উচিত, আপনার কি চাই? আপনার ইচ্ছে না হলে জিজ্ঞেস করবেন না। ভীষণ ইচ্ছে, তবে শুধু আজকের জন্য না, সারা জীবনের জন্য। থমথমে কণ্ঠে সূচনা বলল, কি? এমন একটা জিনিস চান যা সারা জীবন দিতে পারবো আপনাকে। মাহেরের থেকে সারা জীবনের জন্য চাওয়ার মতো কিছুই পেল না সূচনা, অথচ কত করে কিছু চাইতে পারত। প্রতিটি মেয়েই হয়তো এ সময় স্বামীর থেকে ভালোবাসা নিতে চায়, কিন্তু সূচনার যে ভালোবাসার প্রতি তিক্ততা রয়েছে, একজনকে ভালোবেসে প্রতারণার শিকার হয়ে আরেকজনের কাছে ভালোবাসা চাওয়াটা ভীষণ কঠিন, যন্ত্রণাদায়ক। মাহের বলল, লম্বা লিস্ট হচ্ছে নাকি? সূচনা বলল, তেমন কিছু খুঁজে পাচ্ছি না। মাহের বলল, ভাবুন ভাবুন, সময় গেলে কিন্তু সাধন হবে না। দীর্ঘক্ষণ ভাবার পরে মাহেরের দিকে তাকাল সে। মাহের তার দিকেই উৎসুক নয়নে তাকিয়ে চাপা নিঃশ্বাস ছেড়ে সূচনা বলল, আপনার থেকে একটু ভরসা, একটু বিশ্বাস আর বন্ধুত্ব, এর বেশি কিছু চাওয়ার মতো আর খুঁজে পাচ্ছি না। মাহেরের মৃদু হাসিটা বিস্মৃত হল। সূচনা বলল, আপনার কিছু চাওয়ার আছে? আপনি একটু বোকা, তাই সব একটু একটু করে চেয়েছেন। আমি ভাই অত বোকা নই, আমার সব বেশি বেশি চাই। আর শেষ চাওয়াটা হচ্ছে এই বিছানার অর্ধেক ভাগ। দেখতেই পাচ্ছেন রুমে ডিভাইন নেই, মেঝেতেও শুতে পারি না। মুখ ফিরে হাসি আটকে সূচনা জবাব দিল, ভাগ দেওয়া হলো। বাসরাতটি আর সবার মতো করে কাটল না সূচনার, তবুও যেন স্মৃতির পাতায় স্মরণীয় হয়ে থাকবে আজীবন। পাশাপাশি শুয়ে সারা রাত গল্প করল দুজন। একে অপরের বিষয় জানতে পারল অনেক কিছুই। এর মধ্যে সূচনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করল একটি বিষয়, তা হল দীর্ঘ সময় দুজন পাশাপাশি থাকার পরেও ভুলক্রমে মাহের স্পর্শ করেনি তাকে। মাঝে এক হাত দূরত্ব অটুট রেখে কি সাবলীল ভঙ্গিমায় শুয়েছিল মাহের, কি দারুণ অ্যাটিটিউড। ফজরের আজানে দেওয়ার পর দুজন একসঙ্গে নামাজ পড়ে নিল। নামাজ শেষে মাহের সূচনাকে বলল, বন্ধু হিসাবে একটা হেল্প চাই। সূচনা বলল, কি হেল্প? আপনি শাড়িটা চেঞ্জ করুন, যেটা পরেছেন এটা বালতিতে ভিজিয়ে রেখে দিন। সূচনা লজ্জিত হল ভীষণ। মাহের কিছুটা জড়তা নিয়ে বলল, কাজিন ভাই বোন ভাবিরা প্রচণ্ড দুষ্ট, এসব নিয়ে তাদের কৌতূহলের শেষ নেই। আর মুরব্বিদেরও দেখা যাবে সকাল হলেই এটা নিয়ে ছোটরা ট্রল করবে, বড়রা সালিশ বসাবে। আমি চাচ্ছি না এই বিষয়ে কোনো কথা হোক। তাছাড়া মা এমনিতেই টেনশনে আছে, সে ধারণা করবে আমি অতীত আঁকড়ে ধরে আপনার প্রতি অবহেলা করেছি। বৌভাতের অনুষ্ঠান শেষ হলো। জ্বর ঠান্ডার অজুহাত দিয়ে হৈমি কারো সামনেই এলো না। মাহের ভীষণ চিন্তিত হয়ে পড়ল। হঠাৎ কি হলো মেয়েটার?
মেয়ের বাড়ির লোকজন বরবউকে ফিরিয়ে নিয়ে যাবে, কত কি প্ল্যান ছিল হৈমির, অথচ গত রাত থেকে সবকিছুতেই অনুপস্থিত সে। সূচনা বাবার বাড়ি যাওয়ার আগে হৈমির সঙ্গে দেখা করতে এলো, সঙ্গে মাহের। হৈমি কাঁথা গায়ে দিয়ে শুয়েছিল, ওদের দেখেও উঠল না। মাহের গায়ে হাত দিয়ে দেখল, তেমন জ্বর নেই। সূচনা হৈমির মাথায় হাত বুলিয়ে বলল, তোমাকে ছাড়া কিন্তু আমি যাব না। মাহের অনেক বোঝালো, সন্দেহ করে অনেক কিছু জিজ্ঞেস করল, উত্তর দিল না হৈমি। তার এক কথা, সে যাবে না। হৈমির এরূপ আচরণ চাপা রইল না, একে একে সবার মাঝে ছড়িয়ে পড়ল। সূচনাও জেদ ধরে বসে রইল, হৈমি না গেলে সেও বাবার বাড়ি যাবে না। হৈমির মা হামিদ এসে মেয়েকে বকাঝকা করলেন, তবুও কাজ হল না। মাহের মাকে শান্ত করে হৈমির রুম থেকে বের করে নিয়ে গেল। সূচনাকে ইশারা করে গেল আরেকটু বোঝাতে, সে আসছে। সূচনার কাজিন সুহান ও রোহান যখন শুনল হৈমি তাদের বাড়ি যাবে না বলে সূচনাও যাবে না বলে জেদ ধরেছে, তখন এই খবর বিদ্যুৎ গতিতে রুদ্রর কানে পৌঁছে দিল। ঠিক তার 10 মিনিট পরেই হৈমির ফোনে আননোন নাম্বার থেকে মেসেজ এলো, মিস বকবকানি, হোয়াটসঅ্যাপে গিয়ে আমার এবং আপনার দারুণ হটের ভিডিওটি একবার দেখে আসুন, সব ঠিকঠাক আছে কিনা দেখুন। সূচনা মুখ ভার করে বসেছিল, হৈমি হঠাৎ লাফ দিয়ে উঠে বসল। সূচনা চমকে গিয়ে বড় বড় চোখ করে তাকালো হৈমির দিকে। হৈমি ভয়ার্ত চোখ করে কাপা হাতে ফোনের সাউন্ড অফ করে হোয়াটসঅ্যাপে ঢুকল। অচেনা নাম্বার থেকে পাঠানো ভিডিওটা দেখে তার যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল, মাথায় ভেঙে পড়ল এক আকাশ। বার কয়েক ঢোক গিলে কাপা হাতে মেসেজ করল, এসব কি? সঙ্গে সঙ্গেই রিপ্লে এলো, সময় মাত্র 15 মিনিট, এর মধ্যেই তৈরি হবে এবং ভদ্র মেয়ের মতো সূচনার সঙ্গে আমার বাড়িতে আসবে। কথা অনুযায়ী কাজ না হলে 1 ঘন্টার মধ্যে আমার বাড়িটা তোমার পার্মানেন্ট হয়ে যাবে। ওকে ডার্লিং, আই এম ওয়েটিং। রেডি হতে হতে আধা ঘন্টা সময় লেগে গেল হৈমির। আজ সে সাজের বেলায় কৃপণতা করল। তার এরূপ আচরণ দেখে মা হামিদা নিজেই বিস্মিত হয়ে বললেন, কিরে, তোর হলো কি? মুখটা এমন ফ্যাকাশে লাগছে কেন? থতমত খেল হৈমি। সূচনা বলল, তুমি তো সাজেতে ভীষণ ভালোবাসো হৈমি, তাহলে আজ কেন এমন করছো? সত্যি করে বলো তো, কি হয়েছে তোমার? বার কয়েক ঢোক গিলে আমতা আমতা করে পুনরায় ড্রেসিং টেবিলের সামনে গেল হৈমি। এতক্ষণে সাজের বেলায় কৃপণতা করলেও মা ভাবির কথায় শুনে ঠোঁটে গাঢ় করে লিপস্টিক লাগাল। এরপর তাদের সামনে এসে চোখ পিটপিট করে ব্যস্ত গলায় বলল, এই তো সেজেছি আম্মু। ভাবি, এখন কেমন লাগছে আমায়? আচ্ছা আম্মু, তুমি এমন কেন বলো তো? বেশি সাজগোজ করায় কম তো বকাঝকা করো না। বেশি কথা বললেও শাসন করে আমার ছোট্ট হৃদয়খানা অতিষ্ঠ করে ফেলো। আর আজ যখন কথা বলছি না, সাজছি না, এতেও সন্দেহ করছো, চোখ পাকাচ্ছ। আমি যাব কোথায় বলো তো? সূচনা তার কাঁধে চেপে ধরে বলল, আমাদের বাড়ি যাবে, চলো। চমকে উঠল হৈমি। নিঃশ্বাসে অস্থিরতা বেড়ে গেল তার। হামিদা মেয়ের মাথায় হাত রেখে বলল, তুই যেমন তেমনই থাক মা, শুধু ও বাড়ি গিয়ে বুঝে শুনে কথা বলিস। সন্ধ্যার আগ মুহূর্তে নবদম্পতি পা রাখল শেখ বাড়িতে। কিছু নিয়মরীতি পালন করে বাড়ির ভেতর প্রবেশ করানো হলো তাদের। ভাই ভাবির সঙ্গে শেখ বাড়ির ড্রয়িং রুমে পা রাখতেই সোফায় মাঝ বরাবর দুর্ধর্ষ বলিষ্ঠ দেহের পুরুষটিকে দেখে আত্মা যেন শুকিয়ে গেল হৈমির। ঘন ঘন ঢোক গেলতে শুরু করল সে। যতটা সম্ভব ভাইয়ের গা ঘেঁষে থাকতে লাগল। পায়ের উপর পা তুলে বেশ আয়েশ করে বসে আছে রুদ্র। তার পাশে গিয়েই বসল মাহের। টুকটাক কথা বলল সে রুদ্রর সঙ্গে। হৈমি তখন ড্রয়িং রুমের এক পাশে দাঁড়ানো। সূচনা রান্নাঘরে গিয়ে দাদি আর চাচির সঙ্গে কথা বলছে। সোহান আর রোশন হৈমিকে দেখে ইশারা করছে তাদের কাছে যাওয়ার জন্য। সে প্রচণ্ড দ্বিধা নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর এলো সাদমান। সিঁড়ি দিয়ে নামতে নামতে সে বলল, আরে হৈমি যে, তোমাদের ওখানে যাওয়ার পর তো তোমার দেখাই মিলল না। ডেকে নিয়ে গিয়ে কোথায় পালিয়েছিলে? আজ রাতে কিন্তু আর পালানোর সুযোগ নেই। রোশন চিৎকার করে উঠল, ব্রো, আজ কিন্তু আমরা সবাই মিলে লুডো খেলব। সোহান শার্টের কলার উঁচিয়ে বলল, কি আর খেলবি? হেরে যাওয়ার ভয়ে আগেই বিয়ানের গলা শুকিয়ে কাঠ। তীব্র অপমান বোধ করল হৈমি। আঙুল উঠিয়ে বলল, হৈমিকে লুডো খেলায় হারানো এত সোজা নয়। বোনের কথা শুনে আলতো হেসে রুদ্রর সঙ্গে কথায় মনোযোগ দিল মাহের। আকস্মাৎ সব ভয় জড়তা ত্যাগ করে নিজের স্বভাবে চলে গেল হৈমি।
ছোটখাটো ঝগড়া লেগে গেল সবার সঙ্গে। মাহেরের জরুরি কল আসায় সে রুদ্রর পাশ থেকে উঠে বাইরে চলে গেল। তর্ক বিতর্কে মশগুল হৈমি টেরই পেল না রুদ্রর কঠোর দৃষ্টি তার পানি স্থির। যখন টের পেল, চুপসে গেল। জড়সড় হয়ে দাঁড়িয়ে পড়ল সে। ঘন ঘন ঢোক গিলে আর চোখে রুদ্রকে দেখতে দেখতে আমতা আমতা করে উত্তর দিল সকলকে। এমন সময় রুদ্রর দাদি কাজের মেয়েকে দিয়ে হালকা নাস্তা পাঠালো সকলের জন্য। সোহান, রোশান, সাদমান তিন ভাই হুমড়ে খেয়ে পড়ল খাবারের দিকে। সূচনা পোশাক পরিবর্তন করার জন্য উপরে চলে গেল। হৈমি তার ভাইয়ের পেছনে যেতে পা বাড়াতেই তাকে উদ্দেশ্য করে দাদি বলল, ও মেয়ে, তুমি অমন চুপচাপ কেন গো? এমনিতে তো মুখে খই ফোটে না, নাকি আত্মীয় করানোর জন্য ওটা নাটক ছিল? দু চোখ বড় বড় করে স্থির হয়ে দাঁড়িয়ে গেল হৈমি। আর চোখে রুদ্রর দিকে তাকাতেই দেখতে পেল সাহেব বেশ আয়েশ করে বসে ঠোঁটে তর্জনী ছুঁয়ে বদমাইশি হাসি হাসছে। নিমেষেই চিৎকার করে মাথায় বেঁধে রাখা ঝাঁকড়া চুলগুলো খামচে ধরতে ইচ্ছে করল হৈমির। মনের বিশাল কষ্টটুকু চেপে রেখে জোরপূর্বক ঠোঁটে হাসি টেনে বলল, কই, আসলে শরীরটা ভালো নেই দাদি। দাদি সন্তুষ্ট হল না। মুখে তীব্র অসন্তোষ ফুটিয়ে তুলে বলল, থাক, আর জোর করে হাসতে হবে না, নাস্তা করো। ঠোঁট উল্টে হৈমি ডাকল, ও দাদি। দাদি চলে যেতে উদ্যত হয়েছিল। হৈমির কথায় ফিরে তাকাতেই হৈমি তরাক করে তার সামনে এসে টুপ করে গালে চুমু খেয়ে বলল, রাগ করো না দাদি, প্লিজ। আসলে কি হয়েছে বলো তো? আমার আশেপাশে একটা লম্বা মোটাসোটা বড়সড় হাত, বড় বড় চোখ, বড় বড় দাঁতওয়ালা মৌমাছি ঘুরপাক খাচ্ছে। তুমিই বলো, মৌমাছি আশেপাশে থাকলে কি আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি? তারপরও যদি একবার মৌমাছি কামড়ায়, ঠাস করে একটা কিছু পড়ে যাওয়ার শব্দ পেটেই চমকে উঠল সকলে। সবচেয়ে বেশি চমকালো হৈমি, যার ফলে ভয়ে সিটিয়ে দাদির পেছনে গিয়ে দাঁড়াল। টি টেবিলের ওপর রাখা গ্লাসটা কিভাবে পড়ল কেউ বুঝতে পারল না, কিন্তু ওখানে রুদ্র বসা ছিল। সে এখন নেই। দাদি বিচলিত হয়ে চারপাশে তাকাতেই দেখতে পেল রুদ্র সিঁড়ি ডিঙিয়ে উপরে যাচ্ছে। বাকি তিন নাতির ঠোঁট অল্প ফাঁক, চোখ রুদ্রর যাওয়ার পানে স্থির। ডিনার করার সময় সকলে একসাথে হওয়ার পর হঠাৎ দাদি হৈমিকে জিজ্ঞেস করল, তা হৈমি, তুমি যেন কিসের মৌমাছির কথা বলেছিলে? বড় বড় দাঁত, হাত, কি সব জানো? মাহের চিন্তিত হয়ে বোনের দিকে তাকালো। রুদ্রর ছোট তিন ভাই হো হো করে হাসতে লাগল। মৌমাছির বড় বড় দাঁত। হাসতে হাসতে ওরা ডাইনিং টেবিল কাঁপিয়ে ফেলল। হৈমি কাচুমাচু হয়ে সম্মুখে গম্ভীর হয়ে বসে খাবার খাওয়া রুদ্রর দিকে এক পলক তাকিয়ে নিজের খাওয়ায় মন দিল। দাদি আবারও হৈমিকে প্রশ্ন করল। সূচনা তাকে থামিয়ে দিয়ে বলল, আহ দাদি, হৈমি মজা করছে তোমার সঙ্গে। সকলের খাওয়ার শেষে শুধু হৈমিরই বাকি। দাদি বলল, এত সময় নিয়ে খাওয়া ঠিক না। তোমার মনে হয় খাওয়াতে মনোযোগ নেই। খাওয়ার সময় অমন উদাস ভাব ভালো লক্ষণ না, বুঝেছ? এমন সময় হঠাৎ রুদ্র এসে চেয়ার টেনে বসল। দাদি বলল, কিছু বলবি? রুদ্র উত্তর করল না। নিজের মতো গম্ভীর হয়ে কয়েক পল বসে থেকে হাত বাড়িয়ে জগ থেকে আস্তে আস্তে গ্লাসে পানি ভরল। ভাবটা এমন যে সে পানি পান করতে এসেছে, অথচ হৈমি বুঝল তার উদ্দেশ্যে অন্য কিছু। হলো তাই। গ্লাসে পানি ঢালতে ঢালতে সে হৈমিকে উদ্দেশ্য করে দাদিকে বলল, দাদি, সুরা মাস চলছে। এ মাসে বড় বড় হাত, বড় বড় দাঁতওয়ালা মৌমাছিরা সুরাপানের জন্য ভো ভো করে। উপরওয়ালার দান করা মধুচক্র শুধু অমন মৌমাছির জন্যই বরাদ্দ। দুর্বোধ্য কথাগুলো শেষ করে ঠক ঠক করে পানি পান করল রুদ্র। অর্ধেক তির্যক হাসি ফুটিয়ে প্রগাঢ় দৃষ্টিতে কয়েক পাল তাকিয়ে রইল হৈমির দিকে। ওই দৃষ্টির গভীরতা একদম বুকে গিয়ে লাগল হৈমির। অদ্ভুত এক যন্ত্রণাময় অনুভূতি হল তার। থতমত খেয়ে উঠে দাঁড়াল সে। উঠে দাঁড়াল রুদ্র নিজেও। রাশভারী কণ্ঠে উচ্চারণ করল, সো হটেস্ট হানিকম্ব। ধীর পায়ে চলে গেল রুদ্র। হৈমি স্থির দৃষ্টিতে তাকিয়ে বুকের ভেতর ধকধক অনুভূতি নিয়ে দাঁড়িয়ে রইল। দাদি ডাকল, ও মেয়ে, খাওয়া শেষ করো। হৈমি আনমনেই বলে উঠল, সুরমাস মানে কি দাদি? চৈত্র মাস। কিন্তু এখন তো শ্রাবণ মাস চলছে। ঠোঁট টিপে হেসে দাদি বলল, এই চৈত্র মাস সেই চৈত্র মাস না রে। এ চৈত্র মাস মানে মধু মাস,
যেমন তোর ভাই আর ভাবির মধুমাস চলছে। শেষ পর্যন্ত হৈমি যখন রুদ্রর বলা সুরমাসের অর্থ বুঝল, গাল দুটো লাল হয়ে কান দুটো গরম হয়ে উঠল তার। বিড়বিড় করে আওড়ালো, পুরো নষ্ট মাইন্ডের লোক, আল্লাহ কি বাসটাই খেলাম। এই বাস কবে দূর হবে, কবে? উফ। লুডু খেলার জন্য তোড়জোড় শুরু হলো। সূচনার ভীষণ মাথা ব্যথা করছিল বলে সে রুমে এসে শুয়ে পড়েছে। মাহের, হৈমি, সাদমান আর সোহান একদান খেলল। এরপর মাহের উঠে গেল। শুরু হলো সাদমান, হৈমি, সোহান আর রোশানের খেলা। মাহের সূচনা রুমে গিয়ে দেখতে পেল সূচনা শুয়ে আছে, চোখ দুটো বন্ধ। কেন জানি মনে হলো সে ঘুমায়নি। তাই বলল, মাথা ব্যথা কমেছে? সঙ্গে সঙ্গে চোখ খুলল সূচনা। জিজ্ঞেস করল, কে জিতল? হৈমি। আমার প্রশ্নের উত্তরটা? মেডিসিন নিয়েছি, কমে যাবে। মাহের কিছুক্ষণ নিশ্চুপ বসে রইল। সূচনা তার দিকে তাকিয়ে তার চাহনি দেখে বলল, কিছু বলতে চান? সূচনা বলে উঠল, গলার ওড়নাটা আরো শক্ত মতন জড়িয়ে ঠিকঠাক হয়ে বসে প্রশ্ন করল, আমার প্রতি আপনার কোনো ক্ষোভ রয়েছে? আশ্চর্য হয়ে মাহের বলল, ক্ষোভ? তাও আপনার ওপর? ইম্পসিবল। এমন মিষ্টি একটা মেয়ে, বন্ধু, বউয়ের ওপর ক্ষোভ রাখা ইম্পসিবল। মাহেরের মুখ পানে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল সূচনা। আনমনেই ভাবল, আমি কি সত্যিই আপনার মতো মানুষকে ডিজার্ভ করি? আপনি যে অনন্য আর আমি অতি নগণ্য। মুখে বলল, আমি আপনাকে বঞ্চিত করছি, এ নিয়ে কোনো অভিযোগ নেই? ভ্রু বাঁকিয়ে মাহের প্রশ্ন করল, ক্লিয়ার করে বলুন। আসলে দাদি আমার আর আপনার ব্যাপারে জিজ্ঞেস করায় সত্যি বলে দিয়েছি। বিয়ের পর এসব নিয়ে দাদিরা কথা তুলবেই। দাদিকে আমি মিথ্যা বলতে পারি না, তাই সত্যি বলেছি। সব শুনে সে ভীষণ বকেছে আমায়, বলেছে আমি পাপ করেছি। ভীষণ রকম সিরিয়াস মুখভঙ্গি নিয়ে সূচনার সামনে বসল মাহের। বলল, তাই বুঝি? তো কি কি বলেছে দাদি? বাসরাতের স্বামীকে তো অধিকার থেকে বঞ্চিত করলে পাপ হয়। শুধু বাসরাতে নয়, বিয়ের পর থেকে প্রতিটা রাতেই। মুখ ছোট করে তাকিয়ে রইল সূচনা। ঠোঁট টিপে হাসি আটকে বিছানা থেকে নামতে নামতে মাহের বলল, ম্যাডামের মাথা ব্যথার কারণ তাহলে এটা? ধীর গতিতে সূচনাও নেমে দাঁড়াল। ট্রাউজারের পকেট থেকে দুহাত গুজে বুকে টান টান করে দাঁড়িয়ে এক পা দুপা করে হাঁটতে লাগলো মাহের। ঠোঁটে তার জগতের হাসি লেপ্টে আছে। হাঁটতে হাঁটতে ব্যালকনিতে চলে গেল সে। ইশারায় সূচনাকেও যেতে বলল। বড়সড় ব্যালকনিতে বিভিন্ন রঙের ফুল গাছ দেখতে পেল মাহের। বলল, ফুল ভালোবাসেন? সূচনা মাথা নাড়ল। সে মুচকি হেসে বলল, ফুল ভালোবাসা মেয়েদের মন ফুলের মতোই সুন্দর হয়। এমন একটা ফুলকে দুঃখ দেওয়ার দুঃসাহস কোন পাষাণের হলো কে জানে। যাকে জন্মদাত্রী দুঃখ দিতে পারে তাকে পুরো দুনিয়ার মানুষ দুঃখ দেওয়াও অস্বাভাবিক কিছু না। কিঞ্চিত দমে গেল মাহের। বড় করে নিঃশ্বাস ছেড়ে বলল, পাশে এসে দাঁড়ান। সূচনা পাশে গিয়ে দাঁড়াল। পাশ থেকে মাহেরের শেপ করা চোয়ালের দৃষ্টি দেখে জিজ্ঞেস করল, আপনি চাইলে আপনার অধিকারটুকু ব্যবহার করতে পারেন। স্পষ্ট বক্তায় মাহের, আমি বাজার থেকে কোনো পণ্য কিনে আনিনি যে ব্যবহার করব। আর আপনি আমার পরিহিত টি শার্টও নন। সূচনা মাথা নত করে ফেলল। কয়েক পাল সময় নিয়ে মাহের বলল, যখন কোনো পুরুষ পারস্পরিক মিলনের উদ্দেশ্যে তার স্ত্রীকে শয্যায় ডাকে, এরপর স্ত্রী যদি স্বামীর আহ্বানে সাড়া না দেয় আর স্বামী যদি তার এ আচরণে কষ্ট পেয়ে থাকে আর এ অবস্থায় রাত অতিবাহিত করে, এমতো অবস্থায় জান্নাতের বাসিন্দারা তাকে সকাল হওয়া পর্যন্ত লানত দিতে থাকে। বুখারী। আমি আপনাকে শয্যায় ডাকিনি, আপনার সঙ্গে ইন্টিমেট হতে চাইনি। সো পাপ পুণ্যের কথা এখানে আসা বেমানান। সূচনার হৃদস্পন্দন চঞ্চল হয়ে উঠল। চোখের পলক ঘন ঘন ফেলতে শুরু করল সে। মাহের ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। শীতল কণ্ঠে বলল, আমি ভেতরে বাইরে এক মানুষ সূচনা। একজন পুরুষ তার দৈহিক তাড়নার জন্য ভেতরে যদি একটা নারীর শরীরকে চায় আর তার পাশে তার জন্য আপনার মতো একজন বৈধ নারী থাকে, তাহলে কিন্তু সে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবে না। ইভেন আমি নিজেও চুপচাপ থাকতে পারতাম না যদি আপনাকে চাইতাম। অকপটে প্রশ্ন সূচনার, তার মানে আপনি আমাকে চাইছেন না? চাইছি, তবে সেটা দৈহিক প্রয়োজন মেটাতে নয়। আপনি অতটা ইম্মেচিওর নন। একজন পুরুষের চোখের ভাষা বোঝার মতো ক্ষমতা অবশ্যই আপনার আছে।
বিয়ের পর নারী পুরুষকে শুধু শারীরিক সম্পর্ক করেই কেন স্বামী স্ত্রীর সম্পর্কে সূচনা করতে হবে? চেনা নেই, জানা নেই, টুকটাক পরিচয় নরনারীর এই রূপ সম্পর্কে অন্তত আমার কাছে অস্বাভাবিক মনে হয় না। সম্পর্কের শুরুতে আমি আপনার কাছে বন্ধুত্ব চেয়েছি, হয়তো দুপক্ষের সম্মতিতে, মানসিকভাবে একটি সুন্দর অনুভূতি নিয়ে একদিন আমরা স্বামী স্ত্রী হয়ে উঠব। ওই অনুভূতি যতদিন না হচ্ছে ততদিন আমার তরফ থেকে কোনো অভিযোগ নেই। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি। অদৃশ্য মোহে পড়ে মাথা নাড়ল সূচনা। মৃদু হেসে মাহের বলল, আপনি প্লিজ ভুল বুঝে টেনশন করবেন না। আর হ্যাঁ, আপনি যেভাবে স্যাটিসফাইড থাকবেন আমাকে বলবেন। যদি আপনার মনে হয় আমাদের মাঝে গভীরতা আসা উচিত, দ্বিধাহীন বলবেন। না বললেও আমি বুঝব। আপনার চোখের ভাষা কেন জানি বুঝতে সক্ষম হই আমি। লজ্জায় আরক্ত হয়ে ব্যালকনি থেকে চলে গেল সূচনা। বলে গেল, আপাতত আমি বন্ধু হিসেবেই স্যাটিসফাইড। মাহের তার পেছনে পেছনে রুমে গিয়ে চিন্তিত হয়ে বলল, এই দাদি আমাদের প্রাইভেসি ভেঙে দিল। শুনুন, ঘরের কথা পরকে বলবেন না। দাদি তো পর নয়। অধর কামড়ে সূচনার দিকে তাকালো মাহের। ভ্রু কুচকে বলল, স্বামী স্ত্রীর মধ্যে সে পরে। আমাদের মধ্যে আজ বন্ধুত্ব আছে, কাল সে সম্পর্ক প্রণয় আসবে। পরশু পরিণয়, এসব দাদিকে জানানোর কোনো প্রয়োজন নেই। ভবিষ্যতে তারা নিজেরাই টের পাবে আমরা প্রণয় পরিণয় সব কমপ্লিট। কিভাবে? বিছানায় আলগুচে শরীর ছেড়ে দিল মাহের। দুহাত মাথার নিচে রেখে সন্তর্পণে চোখ বুজে বলল, যখন আমাদের বাচ্চারা কান্না করে সবার ঘুমের ডিস্টার্ব করবে তখন সবাই টের পাবে। এই আমি চোখ বুঝেছি। আপনার যত লজ্জা পাওয়ার পেয়ে নিন, দেখব না। লজ্জা পাওয়া শেষ হলে গুডগাল হয়ে এপাশে হয়ে শুয়ে পড়ুন। সূচনা হেসে ফেলল। তার মনে হল ইতিহাসে তারাই প্রথম বন্ধু যারা কিনা জেনে বসে আছে একদিন তাদের প্রণয় হবে, পরিণয় হবে, আবার বাচ্চাও হবে। কি ভয়ানক সুন্দর ব্যাপারটা। দাদির সঙ্গে হৈমির ঘুমানোর ব্যবস্থা করা হলো। লুডো খেলা শেষ করে হৈমি দাদির রুমে যাচ্ছিল, এমন সময় তার ফোনে মেসেজ এলো, অনেক লুডো খেলা হয়েছে ডার্লিং, এবার ছাদে এসো, তোমার লম্বা মোটা মৌমাছিটা অপেক্ষায় আছে। মেসেজটি দেখা মাত্র আতঙ্কিত হয়ে দাদির রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল হৈমি। দাদি গভীর ঘুমে তলিয়ে। সে বার কয়েক ঢোক গিলে কাপা হাতে রিপ্লাই করল, দাদির সামনে কিভাবে যাব? পায়ে হেঁটে আসবে, উনি কি ভাববেন? রুদ্র বলল, জাস্ট 2 মিনিটের মধ্যে না এলে নিচে গিয়ে কোলে উঠিয়ে চুমু খেতে খেতে নিয়ে আসব। মেসেজটি দেখে হাত থেকে টুস করে মোবাইল পড়ে গেল। তরতর করে ঘামতে লাগলো সে। বুকের ভেতর হৃৎস্পন্দনের বাতিরা যেন ঠুস করে নিভে গেল। শ্বাস রোধ করেই পা চালালো ছাদের দিকে। পুরো বাড়িতে ঝকঝকে আলো থাকায় মোবাইল ছাড়াই যেতে তার একটু অসুবিধা হল না। ছাদের দরজা অবধি যেতেই বাঁ দিকের দোলনায় বসে দোল খাওয়া রুদ্র বলল, আই এম হেয়ার ডার্লিং। কেঁপে উঠল সে। বাঁ দিকে ফিরে ঢোক গিল ঘন ঘন। রুদ্র তর্জনী উঁচিয়ে কাছে যেতে ইশারা করল। হৈমি অনড় হয়ে দাঁড়িয়ে। ফলে মৃদু ধমকে উঠল সে। ধমককে হকচকিয়ে একটু একটু করে এগুতে শুরু করল হৈমি। গলায় ঝুলানো ওড়নাটা বারবার শরীর থাকতে লাগল। একবার এপাশে টানে তো আরেকবার ওপাশে টানে। রুদ্রর তুখোর দৃষ্টিচোরা তাকে আপাতমস্তক এমনভাবে দেখছে যে মন চাইছে পুরো শরীর কম্বলে মুড়িয়া রাখতে, যেন একটু ফাঁকও না থাকে, আর ওই বদনজরটাও তার উপর না পড়ে। হৈমি যখন রুদ্রের একবারে কাছাকাছি চলে এলো, রুদ্র হ্যাচকা টান দিয়ে নিজের উপর ফেলল তাকে। কিঞ্চিত ব্যথায় আশসূচক করে উঠল মেয়েটা। রুদ্র তাকে দুহাতে আবদ্ধ করে নিতেই বলল, ছাড়ুন, একদম ঠিক হচ্ছে না। রুদ্র বাঁকা হাসি হেসে ছেড়ে দিল। হৈমি উল্টে পড়ল ছাদের মেঝেতে। দুহাত মেঝেতে ভর করে মাথা উঁচু করে ভয়ার্ত চোখে রুদ্রর দিকে তাকিয়ে বলল, উহ। উচ্চস্বরে কতক্ষণ হেসে নিয়ে রুদ্র বলল, এই অশ্লীল শব্দগুলো করে কি মিন করতে চাইছো ডার্লিং? রেগেমেগে আগুন হয়ে হৈমি উঠে দাঁড়াল। আকস্মিক রুদ্র গলা চেপে ধরে চিৎকার করে বলল, আপনি একটা অশ্লীল, অসভ্য, বর্বর একটা মানুষ। আপনার সাহস কি করে হয় আমার সঙ্গে এমন অসভ্যতা করার? আর ওই ভিডিও কেন করেছেন আপনি? এসব কেন করছেন? রুদ্র বলল, চুমু দাও। অগ্নিমূর্তি ধারণ করে সর্বোচ্চ ক্ষোভ প্রকাশ করার মাঝে
এমন একটা কথা বলায় ভরকে গেল হৈমি। গলায় চেপে রাখা হাতটি আরেকটু শক্ত করে বলল, খুন করে দেব একদম, আর আমি চুমু দেব। ঘাড় বাঁকিয়ে হৈমির ঠোঁটে আলতো করে চুমু দিল রুদ্র। সঙ্গে সঙ্গে ছিটকে সরে গেল হৈমি। ঠোঁটে হাত ঘষতে ঘষতে থুতু ফেলল। চট করে উঠে দাঁড়ালো রুদ্র। এক এক করে পা ফেলে হৈমির দিকে এগিয়ে বলল, আমি বলেছিলাম সাদমান থেকে দূরে থাকতে, রাইট? থাকুনি। এত বড় ভুলের শাস্তি না দিয়ে চুমু দিয়েছি, খুশি হওয়ার কথা, রাইট? তা না করে তিরিং বিরিং করে লাফাচ্ছ। ড্যাম হট। বলিষ্ঠ হাতটি বাড়িয়ে হৈমির একটি হাত শক্ত করে চেপে ধরল। উচ্চতায় হৈমি তার গলার সামনে, তাই তার দিকে সম্পূর্ণ ঝুঁকে গিয়ে বলল, চুমু দাও, যেমনটা দাদিকে দিয়েছিল তখন। দাদিকে চুমু দিয়েছি বলে এখন তাকেও চুমু দিতে হবে। আর সে আর দাদি কি এক হল? তাছাড়া দাদিকে সে গালে চুমু খেয়েছে, এই অসভ্য লোকটা ঠোঁট আগাচ্ছে কেন? অস্থির হয়ে সহসা কেঁদে ফেলল হৈমি। বলল, আপনি খুব খারাপ, আমি ভাইয়াকে সবটা বলে দেব। আপনি যতই ভয়ানক হন না কেন, আমার ভাইয়া আপনাকে ভয় পায় না। এই মেয়ে, চুমু দাও। হৈমিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ধমক দিল রুদ্র। কাঁপতে কাঁপতে মুখ বাড়াল হৈমি। রুদ্র ঠোঁটজোড়া এগিয়ে দিতেই হৈমি চট করে তার গালে সজোরে একটা কামড় বসাল। এমনভাবে দাঁত বসালো যে দাড়ি ভরা গাল বেয়েও বিন্দু বিন্দু রক্ত বেরিয়ে এলো। রুদ্র চোখ মুখ কুঁচকে ব্যথায় কাতরে উঠল। তার হাত আলগা হয়ে এলে হৈমি ছুটে পালাল ছাদ থেকে। ছুটে চলে যাওয়ার সময় অবশ্য একটা কথা বলে গেল, কিরে লুচ্চা, এখন তুই অশ্লীল শব্দ করিস কেন? হৈমির চুমু খাবি, তাই না? হৈমির কামড় খেলি তো, দেখ কেমন লাগে। শালা বদমাইশ, ইতর লোক। সারা রাত বিছানায় ছটফট করল হৈমি। যে ভয়ানক কাণ্ডটা সে ঘটিয়েছে, এর ফল কি হতে পারে, কি হবে ভেবে ভেবেই অস্থির হয়ে উঠছে। একটু পরপর উঠে পানি খাওয়ার ফলে এক জগ পানি শেষ। এরপর গলা শুকিয়ে শুকনো কাঠ। পানির জন্য বাইরে যাওয়ার সাহসটুকুও নেই। মন বলছে, বদমাশ লোকটা দরজার বাইরে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে, সে দরজা খুললেই বাঘের মতো থাবা দিয়ে ধরে নিয়ে যাবে। এরপর তার শরীরের হাড়গোড় ভেঙে জুস করে টুস করে পিণ্ডি চটকিয়ে খাবে। ঘন ঘন ঢোক গিলল হৈমি। শোয়া থেকে উঠে বসে রুমের চারপাশে সতর্ক নজর বুলালো। হঠাৎ মনে হলো কেউ আসছে, এই বুঝি দরজা ভেঙে তাকে উঠিয়ে নিয়ে যাবে। অমনি তরাক করে চোখ মুখ খিচে শুয়ে পড়ল সে। মনে মনে দোয়াদুরুদ পরে বুকে ফু দিল। নিঃশ্বাসের অস্থিরতা ক্রমশ বাড়ছেই, কমছে না। বারে বারে কপালের ঘাম উঠছে। বুকের ভেতরটায় তোলপাড় হচ্ছে অস্বাভাবিকভাবে। এমনি ছটফট করতে করতে সারা রাত কেটে গেল। ফজরের আজান পড়তেই হুঁশ ফিরল। আবারও উঠে বসল। সকালে সে কি রক্ষা পাবে, এই ভাবনা মনে আসা মাত্রই বিছানা থেকে লাফিয়ে উঠল। সে চলে গেল দাদির ব্যালকনিতে। উদ্দেশ্য ব্যালকনি ঝাঁপিয়ে শেখ বাড়ির থেকে পালিয়ে যাওয়া। সত্যি সত্যি সে যখন ব্যালকনিতে দাঁড়িয়ে নিচে তাকালো, আঁতকে উঠে ঢোক গিলল কয়েকবার। লাফ দিলে যদি পড়ে মারা যায়, সেও ভালো। সকালে রুদ্রর হাতে পড়ে মরার চেয়ে এখনই মরে যাওয়া ভালো। অমনি আবারও আঁতকে উঠে বিড়বিড় করে বলল, না না, এটা তো আত্মহত্যা হয়ে যাবে। নিজের করুণ পরিণতির কথা ভেবে কান্না পেয়ে গেল খুব। রুমে গিয়ে মোবাইল নিয়ে আবারও বেলকনিতে চলে গেল। ভাবল নয়নকে ফোন করে সব ঘটনা খুলে বলে একটা উপায় ধার নেব। অনেক ভাবাভাবে শেষ করে শেষ পর্যন্ত ফোন করল টিশাকে। টিশা তার খালাতো বোন, বয়সে তার মাস দুয়েকের ছোট বড়। তাদের দুজনের স্বভাব এতটা মিলে যায় যে অনেক ধারণা করে তারা আপন বোনে। কাজিন মহলে তাদের দুজনকে নিয়ে একটি কথা প্রচলিত আছে, শয়তানের যেমন খালাতো ভাই থাকে, তেমনি হৈমিরও খালাতো বোন আছে। সে হচ্ছে টিশা রানী, যার নিকনেম মেসেঞ্জার গ্রুপে বাচাল কন্যা এক দেওয়া আছে। বাচাল কন্যা দুই হৈমি নিজে। সেই টিশাকে ফোন করল হৈমি। টিশা তখন স্বামীর আদরে বুকে বেঘোর ঘুমাচ্ছে, তাই কল রিসিভ করল তার স্বামী রৌফ। ও পাশে টিশা ভেবেই হৈমি হরবর করে বলতে লাগল, বোন তুই কি ঘুমাচ্ছিস? প্লিজ আমাকে বাঁচা, আমি ঘোর বিপদে আছি। কি কচুর ক্র্যাশ খেয়েছিলাম, জীবনটা আমার তেনা তেনা হয়ে গেল। প্লিজ তুই আমাকে বাঁচা, বাঁচার জন্য একটা রাস্তা করে দে। আমি ভয়াবহ একটা ঘটনা ঘটিয়েছি রে টিসু,
আমি ওই গুন্ডাটাকে চুমুর বদলে কামড় দিয়ে ফেলেছি। এখন আমার কি হবে? তুই কেন এত তাড়াতাড়ি চলে গেলি? দুলাভাইকে কেন আর কয়েকটা দিন রাজি করালি না? দুলাভাই কি আর 2টা দিন তোকে ছাড়া থাকতে পারতো না? তোর তো 4 মাস চলে এখন, তোকে দিয়ে তার এত কি কাজ? ফোনের ওপাশে বিরক্ত না হয়ে দীর্ঘশ্বাস ছাড়ল রৌফ। ননস্টপ মুখ চলে এমন ঘরণীকে নিয়ে ঘর করছে সে। তাই শালিকার ননস্টপ কথাগুলো শুনে বিরক্তি হল না, শুধু দীর্ঘশ্বাস ছেড়ে বলল, চুমু দিলেই হতো, কামড়ানোর কি প্রয়োজন ছিল? তোমরা 2 বোন পারো বটে। লজ্জায় মরিমরি হয়ে ফোন কেটে দিল হৈমি। ছিছি করে 2 হাত মুখ ঢেকে ফেলল। অমনি মেসেজ এলো টিশার নাম্বার থেকে, ভয় পেও না শালি সাহেবা, মাথা ঠান্ডা রাখো, ও বাড়িতে সবসময় মাহের ভাইয়ের গা ঘেসে ঘেসে থাকো। টিশা এখন ঘুমাচ্ছে, সকালে বলে দিব ফোন দিয়েছিলে। বোঝই তো শরীরটা তেমন ভালো নেই ওর, ঘুমিয়েছে 1:30টার দিকে, তাই এখন জাগাতে চাচ্ছি না। কাঁদো কাঁদো মুখে হৈমি রিপ্লাই দিল, ঠিক আছে দুলাভাই, সরি ফর ডিস্টার্ব, ইটস ওকে ডিয়ার শালিকা।